এটা ভালো আছে, এটা ভালো আছে। এটা কানমলা থেকে হয়ে গেল কেন? এটা কানমলা থেকে বাদ করতে হবে। আমি যে রাস্তার পাশে পাশের কথা বলতে গেলে মারা বন্ধুরা বড় করে বলতে পারে তো হবে। হ্যাঁ তুই তো পারছ না, তুই তো শেপ দেখে তারপর আমি বলছি দেখ স্যার বলো ও তো তুলসী খাও। আচ্ছা দ্যাটস আচ্ছা তো তুলসী খাওয়ার কথা ছিল, তুই যেন কি যেন একটা ফ্লেভারের কথা বলছিস তেঁতুল আছে দ্যাটস তুমি ট্রাই করে দেখ। আসেন দেখি আমরা আল্লাহর নাম নিয়ে গল্প গুজব শুরু করি একটু। এই ক্ষুদ্র কেবি কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। এই তো ভাইয়া ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আরেকটা কঙ্কাল হেডফোন মাথায় দিয়ে আছে রে শিফা, কি অবস্থা? ঘুমাইতেছে। ওকে ভাইয়া, তাহলে আসেন আল্লাহর নাম নিয়ে আমরা কথাবার্তা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে আগানো যায় কেমনে দেখি তো ভাইয়া। আরে আমরা গতকাল পর্যন্ত মানে গত ক্লাস পর্যন্ত কোথায় ছিলাম আমাকে একটু মনে করাই দেন ভাইয়া প্লিজ। এই কোথায় ছিলাম আমরা? ও মেলা জায়গায় ছিলাম আমরা। ওকে, এবার আসি দেখি ভাইয়া আমাদের এই যে পরমাণু চৌম্বক ক্ষেত্র তৈরি করে ভাইয়া, একটা পদার্থ চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। তো এগুলো কেন হয়, কি ধরনের গল্প গুজব ঘটে সেটা নিয়ে একটু গল্প করা যাক আমাদের এবার। তার মানে এবার হচ্ছে ইলেকট্রনের যে কক্ষীয় গতি বা ইলেকট্রনের যে অরবিটাল মোশন, এই অরবিটাল মোশনের জন্য আমাদের ওর যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে বা চৌম্বক ক্ষেত্র তৈরি করে সেটা নিয়ে আমরা একটু গল্প করব ভাই। তাহলে মনে করে নিচ্ছি ভাইয়া যে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস ভাইয়া, আর এর চারপাশে এটা কোনো একটা অরবিট বা কক্ষপথ। এখন একটা ইলেকট্রন যদি এইভাবে ভ ভ করে ঘুরে, এইভাবে যদি ইলেকট্রন ঘুরে, তাহলে ডেফিনেটলি আমরা বলবো যে যেটাকে আমরা তড়িৎ প্রবাহ বা কারেন্ট বলে থাকি, এইটার সাপেক্ষে তাহলে পজিটিভ চার্জ মুভ করে কোন দিকে? এই দিকে। আর পজিটিভ চার্জের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের গল্পটা তাহলে এরকম। তাহলে ইলেকট্রনের রেসপেক্টে পজিটিভ চার্জের মুভমেন্ট এরকম, তার মানে আমার আই হচ্ছে এরকম গল্প ঘটাবে। এইটা যদি ঘটায় থাকে ভাইয়া, তাহলে দেখো তো তোমার ম্যাগনেটিক ফিল্ডের গল্পটা কোন দিকে ঘটবে। দেখো তো ভাইয়া যে ম্যাগনেটিক ফিল্ডের গল্পটা কোন দিকে যাবে? ইনওয়ার্ডস। তার মানে সর্বপ্রথম আমরা গল্প পেলাম এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হবে ইনওয়ার্ডস। এবার এই ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার পর ভাইয়া আমরা আরেকটু সামনে আগাবো। মনে করে নিচ্ছি এটা রেডিয়াস হচ্ছে r। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য বায়োট-স্যাভার্টস ল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে B is equal to mu0 Ni divided by twice r। এবার ভাইয়া একটা চক্রের জন্য, তার মানে ইলেকট্রন যদি এইখান থেকে মুভ করা শুরু করে, ইলেকট্রন যদি এইখান থেকে মুভ করা শুরু করে, তাহলে এইখান থেকে ঘুরে আবার এখানে আসবে, এখান থেকে শুরু করবে ঘুরে আবার এইখানে আসবে, তাহলে সেইটাকে আমরা কি বলবো? একটা চক্র ভাইয়া। তাই n এর ভ্যালুটা যদি 1 হয়, if n is equal to 1, তাহলে b is equal to কি হবে ভাইয়া? mu0 I divided by 2r। আর সেইটার জন্য যদি আমরা এখন চিন্তা করে দেখি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই আইটা কিভাবে ক্যালকুলেট করা যায়, একটু সামনে আগানোর চেষ্টা করি ভাইয়া। আই সমান আমরা সবাই জানি এটা হচ্ছে q ডিভাইডেড বাই t। আই সমান হচ্ছে q ডিভাইডেড বাই t। তাহলে এই আইটাকে আমরা কি বলবো ভাইয়া? তাহলে এই কিউটা হচ্ছে ইলেকট্রনের চার্জ e, আর t দেখার চেষ্টা করব ভাইয়া। n কত ধরেছি? 1। n যদি 1 হয় ভাইয়া, তাহলে ইলেকট্রন এখান থেকে এখানে ঘুরে আসলে একটা টাইম পিরিয়ড বা পর্যায়কাল অতিক্রম করবে।
তার মানে এই গল্পটা তাহলে আমরা বলবো সেই টাইম পিরিয়ড বা পর্যায়কালের মতো গল্প। আর এই টাইম পিরিয়ড বা পর্যায়কাল কিভাবে ক্যালকুলেট করা যায় আমরা সবাই জানি, s is equal to v কি। তাহলে এইখান থেকে যদি সে এইখানে ঘুরে আসে তাহলে তার ডিসটেন্স হয় 2 ভাই আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। না ভাইয়া ঠিক আছে তো। ভাই ঠিক আছে। জি। আমি জয়েন করে গেছি, কোনো সাউন্ড পাচ্ছি না। না আমরা ঠিক শুনতে পাইতেছি, তোমার নেট দেখো। আল্লাহ বাঁচাই, সার্কিটে এতক্ষণ মিউট করা ছিল। ওই যে উপরে সুইচ নাকি, উপরে সুইচ অন করা আছে, তাহলে এখানে আছে। আচ্ছা, তাহলে এই টিটা ভাইয়া এটা যদি 2 পাই আর হয় তাহলে এইটা টিটাকে আমরা বলেছি কত, ক্যাপিটাল টি। এখন আপনি বলতেই পারেন, আমাদের প্রশ্ন হতেই পারে যে আই এর মধ্যে আপনি কেন পর্যায়কাল নেবেন, আপনি কেন 10-12টা পাক নেবেন না? ভাইয়া 10-12টা পাক যদি নেই তাহলে এখানে যেমন n গুণ হবে ঠিক একই রকম কিন্তু ভাইয়া এখানেও n গুণ হবে। তাই আমি একটু সেজন্য একটা পাকের জন্য বলেছিলাম এরকম। আচ্ছা, আর পরের লাইনটা লিখি তাহলে মনে হয় এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কিছু নাই। তাহলে i সমান কি হবে দেখি ভাইয়া, e ডিভাইডেড বাই t। t মানে কত ভাইয়া, 2 পাই r ডিভাইডেড বাই v, সেই v কে লাভ মেরে এখানে নিয়ে চলে গেল। তাহলে একটু চিন্তা করে দেখি ভাইয়া, এইটা হচ্ছে μ0 আর i এর ভ্যালু হচ্ছে ev ডিভাইডেড বাই 2 পাই r। এই জায়গা থেকে আমি আপনার প্রশ্নের উত্তর দেব ভাই। আপনি এখন আমাকে প্রথম যে কোশ্চেনটা করবেন, ম্যাগনেটিক ফিল্ডের জন্য ভাই আপনি এমন একটা আই নিচ্ছেন যেটা টি শুধু পর্যায়কালের সমান, মানে একবার ঘুরে আসার জন্য। তো ভাই ইলেকট্রন 10 বার ঘুরবে, 15 বার ঘুরবে, 100 কোটি বার ঘুরবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কি হবে? তাহলে আপনি n এর মান যখন আপনি এখানে গুণ করবেন ভাই, খেয়াল করেন এখানে কি n গুণ হয়ে থাকবে না? তাহলে এখানে যদি n গুণ হয় তাহলে এই জায়গায় কি n * 2 পাই আর হবে না? দেখেন তো ভাইয়া, n * 2 পাই আর হবে না, তাহলে n কেটে চলে যাবে। তাই আপনাকে কোনো প্যারা দিবে না ভাইয়া। তাই আপনি এখানে বলতেই পারেন এটা μ0 ni, তাহলে এইখানে s বলতে হবে n * 2 পাই আর t টাকে t হিসেবে রেখে দিতে হবে, কোনো প্রবলেম নাই। তো এখান থেকে সুবিধা যেটা বের করেছি যে একটা পর্যায়কালের সমান, এই পর্যায়কালের জন্য তড়িৎ প্রবাহের মান কত হয় সেটাও মাঝে মাঝে এমসিকিউ তে আসে, সেই ফর্মুলাটাও আমরা পেয়ে গেছি। তাহলে এই জায়গা থেকে দেখেন তো ভাইয়া গল্পটা কি হয়, আমরা একটু সলভ করতে পারি কিনা এটা একটু দেখি তো। μ0 ev ডিভাইডেড বাই, এটা কত হবে, 2 গুণ হয়ে যাবে, তাহলে 4 পাই r স্কয়ার। কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া? কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া? স্যান্ডেল খুলেন, তারপর ক্লাস কয়টায়? দেরিতে পেরেছেন, তাতে যান, এখন আবেগে আছে। আচ্ছা, ভাই এই বোকা বাক্সের মধ্যে যেগুলো আছিস কেউ কিছু কথা বলবি, আবার বুঝাই দেব। আবার লিখো, বাবা বলতে চাইছে আমার বাবা বলে কথা। আগে আগে লাগবে ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন, কি পড়াইতেছেন? বুঝি নাই। আপনি এখন কি পড়াইতেছেন? আমার যে নেটে প্রবলেম সাইকোলজি পড়াইতেছি। ভাইয়া জি ভাইয়া, ওই ফিগারটাতে কি ই এর নিচে কিছু লিখছিলেন আপনি? আচ্ছা যা লিখছিলাম ভুলে যা না। আমরা বুঝি না যে কিছু লিখছিলেন কিনা।
ওই যে দেখ তো দেখি কি হয়, একটু দেখে নেই। আচ্ছা ওকে ভাইয়া, আমরা তাহলে পুরাতন গল্প একটু মনে করে দেখি। হ্যাঁ ভাইয়া, যদি কোনো সময় কোনো বৃত্তাকার কয়েলে, এই মনে করে এতক্ষণ কিচ্ছু পড়াই নাই, ঠিক আছে, এতক্ষণ যা পড়াইছি সব খাও, কিচ্ছু পড়াই নাই। এটা একটা কয়েল, সেই কয়েলের নাম্বার অফ টার্নস হচ্ছে n, সেটাতে এইভাবে আমার i এর গল্প আছে, তাহলে b এর ডিরেকশন কোন দিকে হবে ভাইয়া? বাইরের দিকে, তার মানে এইটা হচ্ছে b। এইটা যদি r হয় তাহলে পারে এই b এর মানটা কত হবে ভাইয়া? μ0 ni ডিভাইডেড বাই টুয়াইস r। আচ্ছা, এবার গল্প হচ্ছে ভাইয়া, যদি আমরা এরকম গল্প বলতে চাই যে এখান থেকে আরেকটা গল্প একটু টেনে নিয়ে আসি। আমরা সবাই জানি ম্যাগনেটিক মোমেন্ট m, ম্যাগনেটিক মোমেন্ট m এইটা সমান হচ্ছে nia। এখানে তাহলে ম্যাগনেটিক মোমেন্টের গল্পটা কেমন আছে ভাইয়া? এটা এরকম, তার মানে এটা বাইরের দিকে ভাইয়া, যে a m এগুলো সব বাইরের দিকে ভাইয়া, তার মানে এই গল্পগুলো সবই বাইরের দিকে আছে ভাইয়া। মাঝখানে কিন্তু একটা কমা আছে, কমা ছাড়া লিখিস না আবার, তাহলে কিন্তু মাস্টার্স হয়ে যাবে। সব বাইরে ভাইয়া। তো এগুলো আমাদের আগে থেকে জেনে রাখা গল্প, এগুলো আমাদের পুরাতন গল্প। আসেন আমরা একটু নতুন গল্প শুরু করি। আমাদের বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুকে কেন্দ্র, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো এইভাবে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দুজন মারামারি কর, তাহলে তুই বল বিধি, তুমি বলে দাও আমি কার। আচ্ছা, এই বড় ভাই পেছনের থাইটা খুলে দিত, দাদা তোর পাশের থাইটা খুলে দিত, ভাইয়া তোর পাশের থাইটা খুলে দিত। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। This is known as cross ventilation. আচ্ছা, তো এবার একটু দেখি তো ভাইয়া, আমাদের বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে এই পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন এইভাবে ঘুরে। আমরা তার রেডিয়াসকে ধরে নিলাম r, যে কোনো একটা কক্ষপথ, n তম কক্ষপথের গল্প যদি বলি, হোয়াটএভার ইট ইজ, পরমাণু আপনাকে পড়ানো আছে, তার মানে আপনি এটা জানেন। এবার ইলেকট্রন যখন ঘুরছে, তাহলে আমরা বলতেই পারি যে ইলেকট্রন যেদিকে ঘুরবে পজিটিভ চার্জ তার রেসপেক্টে তার বিপরীত দিকে ঘুরবে, আর তার রেসপেক্টে পজিটিভ চার্জ বিপরীত দিকে ঘুরবে, তার মানে তড়িৎ প্রবাহ আমরা পাবো এই দিকে, তাই তো? রেট অফ ফ্লো অফ পজিটিভ চার্জ হচ্ছে এই ডিরেকশনে, তার মানে তোরা যেটাকে এল বলে থাকি সেই এল এর ডিরেকশন বেসিক্যালি এরকম। তাহলে এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, বা সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? একটু চিন্তা করে দেখি তো, এটা যদি এই রকম হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমি কোন দিকে পেলাম ভাইয়া? ইনওয়ার্ডস। কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলেন ভাইয়া। এর পরের গল্প যেটা দাঁড়ালো, তাহলে বি এইটা সমান কি হবে? এই জায়গায় যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে বি, এইটা সমান কি হবে ভাইয়া? μ0 ni ডিভাইডেড বাই টুয়াইস r। কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া। তাহলে এবার আমরা একটু খেয়াল করার চেষ্টা করছি এই আইটা কোথা থেকে পাবো। তাহলে আই সমান আমরা কি শিখে আসছি ভাইয়া? কিউ ডিভাইডেড বাই টি। আই সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। তাহলে একটু চিন্তা করে দেখি, কিউটাকে আমরা ইলেকট্রনের চার্জ ই বলছিলাম, এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে টি। তাহলে টি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা সেই ছোট বেলার গল্পটা যদি মনে করি, S ইজ ইকুয়াল টু VT, তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, এই জায়গায় আমরা কি বলতে পারবো একটু দেখি তো। এখানে যদি ইলেকট্রন একবার ঘুরে আসে তাহলে এটা হচ্ছে 2 পাই r, দুইবার ঘুরে আসলে 2 ইনটু 2 পাই r, তাহলে n বার ঘুরে আসলে সেটাকে আমরা কি বলবো? n ইনটু 2 পাই r। তাহলে এটা হচ্ছে n ইনটু 2 পাই r। তাহলে এই জায়গা থেকে ভাইয়া t সমান আমরা বলতে পারছি n ইনটু 2 পাই r ডিভাইডেড বাই v। তাহলে এই যে t, এইটা হচ্ছে কি বলে, এইটা হচ্ছে n ইনটু 2 পাই r ডিভাইডেড বাই v। এইটা গেল ভাইয়া। এখন যদি আমরা এই জায়গার ভ্যালুটা নিয়ে আসি,
তাহলে এই ভ্যালুটা যদি এইখানে নিয়ে আসি তাহলে এটার অবস্থা কি দাঁড়ায় দেখেন, মিউ 0 n থাকলো আর i এইটা সমান আমরা বললাম তাহলে n n কাটলো ভাইয়া, n n কেটে গেলে তাহলে কি থাকলো মিউ 0 ev ডিভাইডেড বাই কি হলো ভাইয়া 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার। তাহলে এখন একটু ঠান্ডা মাথায় দেখি ভাইয়া, এই পাই r স্কয়ার মনে হয় এই সারফেসটা, আমি কিন্তু এরিয়া বলি নাই, মাইন্ডেড, আমি এরিয়া বলি নাই, এই সারফেসটা, তাহলে সারফেস বা তল এটা হচ্ছে পাই r স্কয়ার। তার মানে যদি কোনো কারণে আমাদের কাছে এই অংশটার ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট জানতে চাই, ম্যাগনেটিক মোমেন্ট জানতে চাই, সেই ম্যাগনেটিক মোমেন্ট আমরা কিভাবে পাবো? এইটা তো গেলই ভাইয়া। তাহলে এই ম্যাগনেটিক মোমেন্টের গল্পটা কিভাবে তৈরি হতে পারে সেটা ভালো করে দেখে নেওয়া যেতেই পারে ভাইয়া। হ্যাঁ, তাহলে একটু থেকে দেখার চেষ্টা করছি। m সমান কি হবে ভাইয়া? ম্যাগনেটিক মোমেন্ট m, এটা হচ্ছে NIA। ডিরেকশন তো ভাই আপনি জানেনই, তাই প্যারা নিতে চাচ্ছি না। তাহলে এইখান থেকে n থাকলো, i কত হলো ভাইয়া? এই যে এইখান থেকে দেখেন ev ডিভাইডেড বাই n ইনটু 2 পাই r ইনটু a। তাহলে এই জায়গা থেকে n n কেটে চলে গেলে, n n কেটে চলে গেলে কত হয় ভাইয়া? ev ডিভাইডেড বাই 2 পাই r থাকলো, আর a এটা সারফেস এরিয়া মানে পাই r স্কয়ার। তাহলে এই গল্প থেকে আপনি m সমান কি বলতে পারছেন? ম্যাগনেটিক মোমেন্ট m। এই যে দেখেন ভাইয়া পাই পাই কাটলো, একটা r, তাহলে এটা হচ্ছে EVR ডিভাইডেড বাই কত ভাইয়া? EVR ডিভাইডেড বাই হচ্ছে 2। তাই কততম কক্ষপথের ইলেকট্রন এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করছে সেই কক্ষপথের ব্যাসার্ধটা বসাই দিলেই হবে। দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় এটা হচ্ছে কক্ষপথ, কক্ষপথ অরবিট, অরবিট। আচ্ছা, তাহলে এটা কততম অরবিট সেইটা রেডিয়াস এখানে বসাই দিলেই হবে। তাহলে বোঝা যাবে যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত, আর সেইটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট কত সেটাও ভাই আমি বলতে পারবো সেই রেডিয়াসটা বসাই দিলে। তার মানে কোশ্চেন থাকলো এই আর এর উপর। আমি মনে হয় যদি পরমাণু বা অ্যাটমিক স্ট্রাকচারের কথা বলে মনে করে দেখি, আমার পক্ষে মনে হয় বলা সম্ভব না যে আর এন সমান কত। আর এন এটা কেউ কি আমাকে ধার দিতে পারবি? কেউ কি আমাকে বলে দিতে পারবি? অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন যেটা ছিল নিউক্লিয়ার মডেল, সেখান থেকে আরএন এর একটা ফর্মুলা ছিল, আমার মনে নাই, কেউ কি বলতে পারেন? তাহলে এতটুকু বলে রাখি, হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে n স্কয়ার r1 হয়। আচ্ছা যাই হবে হবে, ওকে। তাহলে ভাইয়া আমার ডি এইটার ফর্মুলা দাঁড়ালো এটা, যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে সেটার ফর্মুলা হচ্ছে এইটা, আর যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে সেই ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক হচ্ছে এইটা। তো আমরা পদার্থের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল ভাইয়া, মনে করে দেখেন, পদার্থ এটা হওয়া মানেই ম্যাটার, এটা হওয়া মানে আমরা 5টা বৈশিষ্ট্য বলতাম। নাম্বার 1, তার ভর আছে বা মাস আছে। নাম্বার 2, এটা কি করে? এটা স্পেস অকুপাই করে বা আয়তন আছে। নাম্বার 3, ভলিউম আছে। নাম্বার 3, সেটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলে তাকে রেজিস্ট করে, বাধা দেয়, বল প্রয়োগে বাধা দেয়, তারপরে জড়তা আছে। নাম্বার 4, ইট ক্যান ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র তৈরি করে, কারণ এটা চার্জ আছে ভাইয়া। নাম্বার 5, ইট ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড, এটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। এই যে দেখেন ভাই সেই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এটা তৈরি করতে পারে। একটা ম্যাটারের 5টা বৈশিষ্ট্য আপনাদেরকে বলা হয়েছে। আমরা ক্লাস 5 6 এ 3টা পড়তাম, বড় হওয়ার সাথে সাথে 2টা যোগ করছি। তাহলে প্রথম ছিল ম্যাস বা ভর আছে, 2 এটা ছিল ভলিউম বা আয়তন আছে, মানে স্পেস অকুপাই করে বা জায়গা দখল করে। নাম্বার 3, ফোর্স অ্যাপ্লাই করলে সে রেজিস্ট করে বা বল প্রয়োগে বাধা দেয়, মানে জড়তা বা ইনারশিয়া। নাম্বার 4, ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। নাম্বার 5, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। তো এইটা হচ্ছে আপনার সেই গল্প। কারো কোনো আপত্তি থাকলে আওয়াজ দিয়ে ফেলেন।
বড় বাবা তুই কুমিল্লায় কি করতেছস? বড় বাবা বলতেছি এই ক্লাসের ছোট বাবা সঞ্জু বাবা ভাইয়া আমি বেড়াইতে এসছি। এই সঞ্জু বাবা জি ভাইয়া, শুনতে পাও না? ঠিক আছে, তোর কুমিল্লার নেটওয়ার্কের অবস্থা খুব ভালো। দেখলাম ওকে, আমি কি বোর্ডটা মুছতে পারবো না কথা বলতে হবে ভাইয়া। এই বোর্ড মুছবো রে। জি ভাই মুছেন। ওকে ভাইয়া, আমরা এবার একটু মনোযোগ দেই। আমাদের এই চ্যাপ্টারের কয়টা পোরশন ছিল সেটা নিয়ে আমরা একটু গল্প করলাম, সেটা নিয়ে একটু কথা বলে নিই আপনাদের সাথে। এই চ্যাপ্টারটায় বেসিক্যালি ভাইয়া তিনটা সেগমেন্ট ছিল, তিনটা সেগমেন্ট। সেগমেন্ট নাম্বার 1 যেটা ছিল সেটা হচ্ছে ইফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। মানে একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, তার কি কি প্রভাব আছে। তার প্রথম কথা বলছে একটা গতিশীল চার্জ রাখলে কি হয়, একটা তার রাখলে কি হয়, তড়িৎবাহী তার রাখলে কি হয়, এই ধরনের গল্প। তার মানে এটার আমরা প্রথম যে সবচেয়ে ডমিনেটিং ফর্মুলা করেছি সেটা হচ্ছে এটা। আপনাদের মনে থাকার কথা, এইটার অ্যাপ্লিকেশন হিসেবে আমরা যেটা দেখে ফেলেছি সেটা হচ্ছে হল পোটেনশিয়াল। এটার অ্যাপ্লিকেশন হিসেবে আমরা দেখেছি হল পোটেনশিয়াল, চার্জ কিভাবে মুভ করে সেগুলো। এরপরে ভাই আমরা যেটা করেছি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখলে কি হয়, এইটা আমরা দেখেছি ভাই। এটার জন্য আমরা টর্ক পর্যন্ত দেখেছি ভাই, আমরা টর্ক পর্যন্ত ক্যালকুলেট করেছি। এইটার ইমপ্যাক্ট হিসেবে দেখেছি যে মোটর কেন ঘোরাবে, টর্ক তৈরি করবে কেন, সেই গল্পটা আমরা বলেছি। এর পরের সেগমেন্ট যেটা ছিল ভাই, বেসিক্যালি এটা একটা সেগমেন্ট ছিল যেখানে বি এক্সিস্ট করছে, বি এর জন্য কি হবে। তাই যদি বাংলায় বলি, চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ, চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার, মুভিং চার্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট ক্যারিং ওয়্যার ইন ম্যাগনেটিক ফিল্ড। এইটা ছিল ম্যাগনেটিক ফিল্ডের ইমপ্যাক্ট যেটা আমরা পড়েছি। তারপরে আমরা যেটা পড়লাম ক্যালকুলেশন অফ বি। যেটার জন্য আপনারা একদম সোললি বললেন বায়োট-সাভার্টস ল। তাহলে বায়োট-সাভার্টস ল এর জন্য আপনারা কি বললেন ভাইয়া? বি এইটা সমান আপনারা বলে আসলেন μ0 I ডিভাইডেড বাই কি যেন পড়ছিলেন, ভুলে গেছি ভাইয়া, ভুলে গেছি। r ক্রস dl না dl ক্রস r, ভুলে গেছি ভাইয়া। এইটার ইমপ্যাক্ট হিসেবে আপনি কি কি পড়লেন? একটা সোজা তারের জন্য পড়লেন। তো সেই সোজা তারের জন্য বি কি পড়লেন? μ0 I ডিভাইডেড বাই 4 পাই a ইনটু cos থিটা i মাইনাস cos থিটা a। এটা সোজা তারের জন্য পড়লেন। এরপর কি পড়লেন? বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য পড়লেন। এরপর কি পড়লেন? একটু আগে পড়লেন ঘূর্ণনশীল ইলেকট্রনের জন্য কি তৈরি হয়। আমার বলার সাধ্য নাই, একটু বলে দিবি। একটু আগে পড়ছিস কি যেন, μ0 ev ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। একটু আগে পড়ছি। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত এই তিনটা জিনিস আমরা পড়ে আসছি এইটা ক্যালকুলেশন অফ বি এর। এর পরের সেগমেন্ট যেটা নিয়ে এখন কথা শুরু করব ভাইয়া, সেটার নাম হচ্ছে জিওম্যাগনেট। যেটা মূলত এমসিকিউ এর জন্য যার জন্ম, এর জন্মই হচ্ছে এমসিকিউ এর জন্য। বিভিন্ন রকম থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, যারা পড়তে চাইবেন লাইফে সারা জীবন পড়বেন, কোনোদিন পড়া শেষ হবে না। আর যারা পড়তে চাইবেন না, 2-3টা সূত্র মুখস্থ করে ধুমায় ধামায় পরীক্ষায় নাম্বার তুলে নিয়ে চলে আসবে। তো দ্বিতীয় দল সবসময় প্রফিটেবল এখানে, কারণ এটা পড়ে শেষ করা যায় না। সেই জন্য দ্বিতীয় দল সবসময় প্রফিটেবল ফেজে থাকে। মুখস্থ একটা করে নিব, তারপর যা খুশি হয়। আচ্ছা, তাহলে আমরা শেষ করেছি ভাই এইটা, শেষ করেছি এইটা, এখন ধরবো এইটা। ওকে, তাই আমাদের এবারের পোরশন হচ্ছে ভাইয়া ভূ চুম্বক অথবা জিওম্যাগনেট। ভূ চুম্বক বা জিওম্যাগনেট।
এটার জন্য আমার একটা এক্সপেরিমেন্টের গল্প মনে করে দিতে হবে, যেটা অলরেডি আপনি জানেন। একটা চুম্বক তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, একটা ম্যাগনেট কখনো ইলেকট্রিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয় না, একটা ম্যাগনেট শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ইনফ্লুয়েন্স হয়। তার মানে চুম্বক শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। তাই একটা বার ম্যাগনেটের কোনো যদি মুভমেন্ট থাকে তাহলে বুঝতে হবে সামহাউ এখানে কোনো না কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে। বার ম্যাগনেটের কোনো গল্প যদি থাকে, তার মানে একটা ম্যাগনেট, সেই বার ম্যাগনেট এটা কার দ্বারা ইনফ্লুয়েন্সড হবে? শুধুমাত্র চুম্বকের দ্বারা প্রভাবিত হবে। যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে তার মধ্যে বিভিন্ন আচরণ দেখা যাবে, যদি ম্যাগনেটিক ফিল্ড না থাকে কোনো আচরণ দেখা যাবে। গল্প শেষ, ফুল এন্ড ফাইনাল। এখন এখান থেকে আমি একটু সামনে আগাবো ভাইয়া। তাই আমাদের এবারে টপিক হচ্ছে জিওম্যাগনেট বা ভূচুম্বকত্ব, জিওম্যাগনেটিজম। ওকে, এবার একটু দেখি তো ভাইয়া, আমাদের পৃথিবীর ক্ষেত্রে এইটাকে যদি আমি আমাদের আবাসভূমি পৃথিবী বলে থাকি, সাধারণত আমরা এইটাকে নর্থ বলে চিনি, এইটাকে সাউথ বলে চিনি, এইটাকে ইস্ট বলে চিনি, এইটাকে ওয়েস্ট বলে চিনি। আমরা এইভাবে এতদিন পর্যন্ত চিনে এসেছি। এবার যদি বলি কেন এরকম করে চিনে এসেছেন, হ্যাঁ কনভেনশন। আল্লাহ তাআলা পৃথিবী পাঠানোর পর তার লিখে দেয় নাই, কোরআন শরীফের মধ্যে লিখে দেওয়া নাই এটা নর্থ এটা সাউথ এরকম। আমি জানি না ভাই লেখা আছে কিনা, ভাই সরি, আমি যেটা জানি না সেটা বলবো না, আমি জানি না। তো আমি জানি না যে কোথাও এরকম লেখা আছে কিনা। আমার যতটুকু জানা ততটুকু হচ্ছে এটা কনভেনশনাল, আমরা ধরে নিয়েছি এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট, আমার জানা মতে। ওকে, তো এটা কেন ধরেছি? আমাদেরকে বলা হয়েছে যে একটা বার ম্যাগনেট যদি রাখা হয়, একটা চুম্বক শলাকা যদি রাখা হয়, তাহলে যদি কোনো সময় একটা বার ম্যাগনেট এরকম ভাবে রাখা হয়, যদি সেই বার ম্যাগনেটের এইটা নর্থ পোল হয় আর এইটা যদি সাউথ পোল হয়, তাহলে যেটা দেখা গেছে নর্থ পোলটা এইভাবে রোটেট করে এই দিকে চলে আসে আর সাউথ পোলটা রোটেট করে এই দিকে চলে আসে, এবং এই নর্থটা এইখানে থাকে, তাই এটা হচ্ছে নর্থ, এই সাউথটা এইদিকে চলে যায়, তাই এটা হচ্ছে সাউথ। এইটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে কনভেনশন সেইটা। এবার একটু গল্প ফিরান, এবার একটু খুলে মন খুলে হাসেন, একটু মন খুলে গল্প করেন। ভাইয়া একটা ম্যাগনেটের আশপাশে অন্য কোনো ম্যাগনেট নাই, এই যে নীল যে ম্যাগনেটটা দেখছেন এর আশপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, মানে আমি কোনো ম্যাগনেট রাখি নাই, তারপরও এই বেচারা ঘুরছে বা মুভ করছে। তার মানে কি কেউ না কেউ আছে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। তাহলে আমি যদি কোনো কিছু না রাখে থাকি, তাহলে এর এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মতো একজনই থাকতে পারে, সেটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী নিজে একটা ম্যাগনেট, সে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে আর সেই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এটা ইনফ্লুয়েন্স হয়। কারণ চুম্বক তো চুম্বক ছাড়া কারো দ্বারা প্রভাবিত হয় না। আমি আশপাশে কোনো চুম্বক রাখি নাই, তারপরও একটা বার ম্যাগনেট রোটেট করতেছে। অবশ্যই এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে আর সেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে কে? ডেফিনেটলি আর্থ। তার মানে অবশ্যই পৃথিবী একটা চুম্বক, এখান থেকে প্রমাণিত হইল। কথা নাম্বার 2, এটা যদি একটা চুম্বক হয় তাহলে এইটার বৈশিষ্ট্য হবে এরা সেম পোল, একই পোলকে বিকর্ষণ করবে আর অপোজিট পোলকে অ্যাট্রাক্ট করবে। মনে হয় এবার একটু চোখে মারামারি লেগে গেছে। এইটা যদি নর্থ পোলই হবে তাহলে এই নর্থকে কেন সে অ্যাট্রাক্ট করবে? এই নর্থকে তার তো রিপেল করে পাঠিয়ে দেওয়ার কথা, তাহলে এই নর্থ কেন আসবে? তো এতদিন ধরে ভাইয়া এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নে। এতদিন আমরা যে পোলগুলোর নাম বলতাম ভাইয়া, এগুলো সবগুলো ছিল জিওগ্রাফিক পোল, ভৌগোলিক মেরু। এগুলো সবগুলো ছিল ভাইয়া ভৌগোলিক, জিওগ্রাফিক। আর এই নর্থ পোলকে যেহেতু এই পোরশনটা এইভাবে অ্যাট্রাক্ট করে নিয়ে চলে আসছে, তার মানে অবশ্যই নর্থের অপোজিট পোল এইখানে আছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে সাউথ পোল। আর এই সাউথের অপোজিট পোল এখানে অবশ্যই আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে নর্থ পোল। আর এইটা হচ্ছে ভাইয়া ম্যাগনেটিক বা চৌম্বক মেরু পৃথিবীর। তাহলে এইটা হচ্ছে ভৌগোলিক মেরু আর এইটা হচ্ছে ম্যাগনেটিক পোল বা চৌম্বক মেরু। এখন প্রশ্ন হলো একই জিনিসের দুইটা নাম থাকার দরকার, একই জিনিসের তো একটা নাম থাকলেই হইতো। জগতে এই যে ঝামেলাগুলো তৈরি হয়েছে না, এই ঝামেলাগুলো কিন্তু আপনাকে সুবিধা দেওয়ার জন্যই তৈরি হয়েছে। একটু চিন্তা করেন, আপনি যখন রাস্তার মধ্য দিয়ে হাঁটেন বা যান তখন আপনার একটা রেফারেন্স থাকে চারপাশের সাপেক্ষে। এই কোকা-কোলা 7 আপ এসে মানুষের একটু সমস্যা করে দিয়েছে, প্রত্যেক গলির দোকান একই রকম, সেজন্য মানুষের বাড়ি খুঁজে পাওয়া
কেউ যে মনে রাখবে যে কোকা কোলার সাইনবোর্ড যেটা আছে সেটা যাবো, উপায় নাই, সব দোকানের সামনে কোকা কোলা সাইনবোর্ড। তো আগে মানুষ এক সময় এরকম ভাবে চিন্তা করতে পারতো যে যে জায়গায় এরকম সাইনবোর্ড আছে ওই বাড়িটাই আমি যাব। হ্যাঁ, ওই জিনিস এখন চলে গেছে। তাহলে একটু চিন্তা করেন, যখন কোন নাবিক মহাসমুদ্রের মধ্যে থাকে তখন তার রেফারেন্স কি, সে কার সাপেক্ষে কোন দিকে যাচ্ছে বুঝবে কেমন? একজন পাইলট এয়ারক্রাফট নিয়ে আকাশের মধ্যে, ও কার রেসপেক্টে দেখবে আমি কোন দিক যাইতেছি? ও তো খুঁজেই পাবে না। তখন তার যে ডিরেকশন ফাইন্ডিং সেইটার জন্য ব্যবহার করা হচ্ছে কম্পাস, ম্যাগনেটিক কম্পাস বা চৌম্বক সরা। এবার এই যে দুটো মানুষের কথা বললাম, নাবিক বা পাইলট, এইনাদের জন্য কুইক ডিসিশন খুব জরুরি। এই মুহূর্তেই এটা করতে হবে, এই কুইক ডিসিশন মেকিং খুবই জরুরি। এবার যদি আপনি তাকে বলতেন বাবা তোমার ম্যাগনেটের নর্থ এদিকে, তার মানে তুমি অ্যাকচুয়ালি যাচ্ছ সাউথের দিকে, তুমি অ্যাকচুয়ালি যাচ্ছ সাউথের দিকে। বা এই ডিসিশন নিতে নিতে কপাল বাড়াতে ভালো এরকম থাকলে, যদি খালি অ্যাঙ্গেল করে থাকে বাবা তোমার নর্থ এদিকে আছে, তার মানে তুমি অ্যাকচুয়ালি আর্থের এইভাবে যাচ্ছ। ভাই ওই ক্যালকুলেশন করতে করতে এয়ারক্রাফট আরেকদিকে চলে যাচ্ছে, মনে যাবে। এই লাইফ সেফটি মেইনটেইন করার জন্য তখন বলা হইলো যে বাবা যেহেতু কুইক ব্যাপার স্যাপার তোমরা করো, তাই তোমরা একটা কাজ করো, তোমরা জিওগ্রাফি পোরশন নিয়ে আলাদা। তোমার ম্যাগনেট যেদিকে যাচ্ছে তুমি সেদিকে যাচ্ছ, তোমার ম্যাগনেট যা বলতেছে তুমি তাই করতেছো। সেই কনভেনশন থেকে আসলো ভৌগোলিক মেরুর গল্প। আর বাকি যে বুদ্ধিজীবী গুলা যেগুলো ল্যাবে বসে কাজ করে, সারা জীবনে হয়তো দুই একটা থিওরি দিয়ে সারাটা জীবন করে স্মরণীয় হয়ে থাকে, সেই মানুষগুলো ভাই ল্যাবে বসে কাজ করে। তারা এই যে ম্যাগনেটিক পোল নিয়ে কাজ করে, ইনারা ল্যাবে বসে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করেন, খাতা কলম দিয়ে যা আঁকছি। তাই তাদেরকে বলা হলো প্যারা তোমরাই নাও, কারণ প্যারা তোমরাই তৈরি করছো। ঠিক আছে, তাহলে প্যারাটা তোমরাই নাও, তোমরা বসে থেকে এখনই করো যে এগুলো হচ্ছে ম্যাগনেটিক। তাই আর্থের দুই রকম পোল থাকে, একটা হচ্ছে ম্যাগনেটিক পোল আর একটা হচ্ছে জিওগ্রাফিক পোল। ম্যাগনেটিক নর্থ অ্যাক্টস অ্যাজ জিওগ্রাফিক সাউথ, সিমিলারলি। তো এই জায়গা থেকে আমি মনে হয় বুঝাতে পেরেছি যে কেন এই নামগুলো আলাদা করা হয়েছে। এটা গেল একটা কথা। এবার কথা নাম্বার 2 এ আসো। কথা নাম্বার 2, তোদের সাথে আমার একটা সুন্দর গল্পগুজব হবে। গল্পগুজব হচ্ছে, এটা যদি একটা বার ম্যাগনেট হয়, এটার উপর যদি আয়রন ডাস্ট জমাইতে দেই, তাহলে দেখা যায় এইখানে আয়রন ডাস্ট অনেক জমে, এইখানে আয়রন ডাস্ট অনেক জমে, মাঝখানে জমে। মাঝখানে জমে না কেন? এর প্রথম উত্তর তো ভাই আপনারা আপনাদের মতো দিবেন, এটা তো আমি মেনে নিবই ভাই। যে আপনি যদি ভাই এরকম একটা ম্যাগনেটের কথা চিন্তা করেন, তাহলে এটা যদি কোনো কারণে সাউথ পোল হয় আর এটা যদি কোনো কারণে নর্থ পোল হয়, তাহলে ভাই ফোর্স লাইন গুলো তো এই যে এরকম ভাবে ঘটনা ঘটে। ফোর্স লাইন গুলো তো এরকম ভাবে ঘটনা ঘটায়। আপনি যদি এইখানে একটা ছোট্ট জোন ধরেন, সেই জোনের মধ্যে হিউজ নাম্বার অফ এইরকম ম্যাগনেটিক ফোর্স লাইন থাকে। একটা ছোট্ট এলাকার মধ্যে অনেক বেশি ম্যাগনেটিক ফোর্স লাইন, তার মানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি অনেক বেশি। আপনি জান একই জোন নিয়ে একটু সামনে আগান, একই পরিমাণ এলাকা নিয়ে, এই যে দেখেন একই পরিমাণ এলাকা নিয়ে দেখেন আপনি ম্যাগনেটিক ফোর্স লাইনের পরিমাণ কমতে শুরু করছে। তার মানে একক ক্ষেত্রে ইউনিট ফিল্ড কি বলে এরিয়াতে, এই যে এই জায়গাটুকুর মধ্যে ফোর্স লাইনের পরিমাণ কমতে শুরু করে। ফোর্স লাইনের পরিমাণ কমতে শুরু করে বলে তার ম্যাগনেটের কি হতে থাকে, ম্যাগনেটিজম যে প্রপার্টি বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার যে অ্যাবিলিটি সেটা কমে যায়। সেই জন্য এই জায়গাগুলোতে আমাদের সব সময় কম থাকে, আর এই জায়গাগুলোতে সবাই কনসেন্ট্রেটেড হয়, তাই এখানে তার পোল স্ট্রেংথটা অনেক বেশি হয়। সেই জন্য আমরা তাদেরকে বলেইছি যে ভাই তারা পোল তৈরি করে ফেলছে। পোল মানে কি? পোল মানে নিউট্রাল না, পোল মানে কনসেন্ট্রেশন টেন্ডেন্সি। তার মানে মোর নাম্বার অফ ফোর্স লাইন ইজ কনসেন্ট্রেটেড ইন দ্যাট এরিয়া। অধিক সংখ্যক চৌম্বক বলরেখা একটা জায়গায় কনসেন্ট্রেটেড আছে, সেই জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বেশি। এটা হচ্ছে জেনুইন আনসার এবং অ্যাকচুয়াল আনসার। এর সাথে একটা এডিশনাল সাপোর্টিভ অ্যাটিটিউড আছে, সেই সাপোর্টিভ অ্যাটিটিউডটা আমরা একটু দেখব। মনে করছি ভাইয়া এইটা হচ্ছে আমাদের আর্থ। এটা আর্থ মানে কি? এটা একটা ম্যাগনেট। এইটা যদি ম্যাগনেট হয়, এটা কিন্তু ম্যাগনেট। ম্যাগনেটিক গল্প বলছি ভাই। আমি এখন নাবিকের কাছ থেকে, পাইলটের কাছ থেকে সরে এসে বুদ্ধিজীবীর দলে ঢুকছি, তারপরে এখন আমি সায়েন্টিস্টদের দলে।
তো সায়েন্টিস্টরা তখন দেখছেন ভাইয়া যে এইটা হচ্ছে আমাদের নর্থ পোল। ভাইয়া কেউ আবার ভাবিস না যে রনি ভাই ভুল লিখছে, ম্যাগনেটিক নর্থ, আর এইটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ। ওকে, বা তোরা যদি তোদের সাথে মিলাইতে চাস তাহলে মিলাই নিস ভাই, যে ভাইয়া আমরা আগে যেভাবে দেখে আসছি সেভাবেই দেখ। তাহলে এটা দেখ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এই আর্থ যদি একটা ম্যাগনেট হয় তাহলে এর ফোর্স লাইনের অবস্থা চিন্তা কর। এর ফোর্স লাইনের ক্ষেত্রে কি হবে? নর্থ থেকে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডস আর সাউথ দিয়ে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ডস। এবার ঘটনাটা কি ঘটাবে ভাইয়া? ঘটনাটা কি ঘটাবে? নর্থ থেকে বের হয়ে এইভাবে যে সাউথ দিয়ে ঢুকবে না ভাই, যেরকম এরকম এরকম। বোকা বাক্সের মধ্যে যেগুলো আছিস তারা কি বুঝতে পারতেছিস? আমার অফলাইন বাহিনী বুঝে গেছে। জি এই ভাইয়া। যে এরকম করে, এই যে এরকম করে যে ঢুকবে, বোঝা যাচ্ছে? তো আমি তার বোর্ডে এটা দেখাইতে পারবো না। সবচেয়ে ভালো ভেলকি খাবি মনে হয় কালকে বা তারপরের ক্লাসে, যখন আমি সলিনয়েডের পোল বের করা শিখাবো, কোনটা নর্থ কোনটা সাউথ। এই সময় বোকা বাক্সের মধ্যে যারা আছিস তারা বুঝবি কারাকারে বলে। আচ্ছা, তো এই যে দেখেন নর্থ থেকে সাউথের দিকে আসবো, তো সেটা তার আমি এইভাবে হাওয়ার উপরে রেখে দিতে পারতেছি না। তারা হাওয়ার উপরে রেখে না দিতে পারার কারণে আমি এরকম করে দেখাচ্ছি। ওকে, আর ইনসাইড দ্য ম্যাগনেট, মানে ইনসাইড দ্য আর্থ, এটা কি সাউথ থেকে নর্থ। ওকে ডান। সিমিলার অ্যাটিটিউড ভাইয়া এদিকেও তো ঘটবে। এই যে এরকম করে তার পেছন দিকেও আছে না, এটা তো তুই যেটা দেখলি সেটা হচ্ছে সামনের দিকে। ঠিক একই ঘটনা ওই যে পেছন দিক দিয়ে আছে না, তো সেই পেছন দিকেরটা যদি দেখি এইভাবে। ওকে, এবার ভাইয়া একটা কাজ করেন, এইখানে একটা বার ম্যাগনেট প্লেস করে দেন। এই জায়গায় এসে একটা বার ম্যাগনেট প্লেস করে দেন। নো বায়োলজি প্লিজ, তাহলে আমি ফিজিক্স ভুলে যাব। এইটা হচ্ছে আপনার একটা বার ম্যাগনেট, সে এইটা একটা বার ম্যাগনেট। সেই বার ম্যাগনেট যদি এরকম হয়, তাহলে সেই বার ম্যাগনেটের গল্প যদি আমরা বলি, তাহলে মনে করছি এইটা হচ্ছে স্বাভাবিক, এর সাউথের সাথে এটা কিভাবে থাকবে? এটা নর্থ থাকবে, আর এর নর্থের সাথে এটা কি থাকবে? সাউথ অ্যালাইন হয়ে থাকবে। এটাকে পাশে ভেবেন না, এই জায়গায় ভেবেন। ওকে, এবার এটার মধ্যে গল্প কি হবে সেটা দেখেন তো ভাইয়া। এটার জন্য ফোর্স লাইন এদিক দিয়ে আউটওয়ার্ডস, এদিক দিয়ে ইনওয়ার্ডস। দ্যাট মিন্স যদি আরেকটার গল্প বলি তাহলে এটা এরকম। ইনসাইড দ্য ম্যাগনেট লাইক দিস। খুবই ক্লোজলি চিন্তা করেন, এটা তো অনেক বড়, আর এইটা তার তুলনায় একটা মাছির চেয়েও কম, একটা ডটেড সাইজ এটার তুলনায়। এবার কয়েকটা জোন চিন্তা করেন, কয়েকটা জোন। হ্যাঁ প্লিজ ভালো করে দেখেন। এই এলাকাটায় যদি চিন্তা করি, এটার ফোর্স লাইনের ডিরেকশন এইদিকে, এইটারও ফোর্স লাইনের ডিরেকশন এইদিকে। হ্যাঁ, কোনো কথা বলার দরকার নেই, অবজার্ভ করেন। ফোর্স লাইনের ডিরেকশন এদিকে, ফোর্স লাইনের ডিরেকশন এদিকে। এই মাথায় আসেন, ফোর্স লাইনের ডিরেকশন এদিকে, ফোর্স লাইনের ডিরেকশন এদিকে। এই মাঝখান জায়গাটায় দেখেন, ফোর্স লাইনের ডিরেকশন এদিকে, ফোর্স লাইনের ডিরেকশন এদিকে। দেখেন আর্থেরটা তো এরকমই, আর ম্যাগনেটেরটা কিরকম? এরকম। একটু ঠান্ডা মাথায় দেখেন, এরা দুইজন যদি সেম ডিরেকশনে থাকে, এরা দুইজন অ্যাডিটিভ যোগমূলক হয়ে মোর ম্যাগনেটিক ফিল্ড, মানে আরো চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। এরা দুইজন একই রকম বলে এরা আরো বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। এই জায়গাটায় কি হয়ে আছে দেখেন তো ভাইয়া, এই জায়গাটায় অপোজিট, তার মানে তারা বিপরীত দিকে কাজ করে বসে আছে। এর ফলে গল্প কি হবে ভাইয়া? ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ খানিকটা কমবে, আর সেইটার জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড আরো কম পাওয়া যাবে। এই জন্য আমরা দেখতে পাই আয়রন ডাস্ট এই মাথায় জমে, এই মাথায় জমে, এইখানে খুবই কম জমে, এখানে জমে না বললেই চলে। এর অ্যাকচুয়ালি মানে ডমিনেটিং ফ্যাক্ট হচ্ছে এইটা, আর একটা মাইনর ফ্যাক্ট হচ্ছে এইটা। এটা ডমিনেটিং ফ্যাক্ট, এটা একটা মাইনর ফ্যাক্ট।
এক নম্বরের সময় প্রশ্ন করিস না, এটা বুঝবো, বুঝাই দেওয়া যাইতো, এখনই বুঝাই দেওয়া যাইতো, কিন্তু এই অভ্যাস যেন কন্টিনিউ না করে সেজন্য। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। চুম্বক যেটা, কারণ পৃথিবীর সাউথ হলে চুম্বকের নর্থ থাকবে, চুম্বকের নর্থ হলে এই যে এটা সাউথ। পান্থ বল ভাইয়া। ভাইয়া লাস্টের ভিডিও আরেকবার একটু বলবেন। এই যে দেখ ভাইয়া, এটা এই মাথা দিয়ে আউটওয়ার্ডস, এই মাথা দিয়ে ইনওয়ার্ডস। ফোর্থ লাইনেরও দেখ, এই মাথাটা হচ্ছে এরকম, এই মাথা হচ্ছে এরকম। পৃথিবীটা তো অনেক বড়, তাই বেসিক্যালি এটা একটা স্ট্রেট লাইন, কারণ অনেক বড় বৃত্তের একটা বৃত্তচাপ সরলরেখা হবে। আর এই ম্যাগনেটের ক্ষেত্রে কি হয়েছে খেয়াল করে দেখ, এই ম্যাগনেটের এই জায়গাটায় খেয়াল করে দেখ ভাইয়া, যে এইটার ফোর্স লাইনের ক্ষেত্রে এটা এই দিক দিয়ে এরকম, বাট এই পোরশনটা এসে কি রকম হয়, এইরকম। তাই এইটা আর এইটা অপোজিট ডিরেকশনে কাজ করে আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে খানিকটা উইক করে। বাট এটা ডমিনেটিং ফ্যাক্ট না, এটা দিয়ে কোনো সঠিক উত্তর দেওয়া সম্ভব না, বাট মাথায় রাখা উচিত যে ইনি ইনাকে প্রভাবিত করছেন। আমি মাথায় খালি এতটুকু ঢুকাইতে চাইছি, ডমিনেটিং ফ্যাক্ট এইটা। আমি কি বোর্ড মুছাইতে পারবো? জি ভাইয়া। ওরে এটিপি আছিস নাকি রে ভাই? জি ভাইয়া আছি। তার দাঁত কি কাটছে? হ্যাঁ, ভাইয়া আমি আমার তো হচ্ছে ফিলিং করাচ্ছিলাম তো, ও এখন কাজ শেষ, দাঁতের কাজ শেষ আমার। আর এখন আমার কি দুইটা টাইটা ছোট করে হলাইছে। ভাইয়া আমারও কাটতে চাইছিল, মানে দাঁত সোজা করতে চাইছিল, বাট আমি করাবো না। আমার বাঁকা দাঁত আছে, টাইটা বাঁকাই ছোট থাকুক। করে হলাইছে। কালকে আবার মজার কাহিনী হয়েছে বুঝছিস, ওদের কাছে অনেক ধরনের দাঁতের কালার আছে, এক একটা করে এসে সেট করে দেখে যে কোনটার সাথে ম্যাচ করতেছে। ভাই আমার সামনে দাঁতের কালার ম্যাচ হয় নাই। হ্যাঁ, আমার সামনে দাঁতের কালার ম্যাচ হয় নাই। খুবই ভালো, তুই তাহলে কয়েকদিন ব্রাশ না করে থাকিস, ম্যাচ হয়ে যাবে। সরি। আচ্ছা ভাইয়া এবার তুমি কি বল, কি বলবি? ভাইয়া আপনি একটা ম্যাথ দিতে চাইছিলেন 11 তারিখে, মানে শুক্রবারের দিন আর কি, লাস্ট ফ্রাইডেতে, কি ম্যাচ? বাট পরে আর দেন নাই। পারফেক্ট হ্যাঁ? স্কয়ার লিখছিলেন, তারপরে আর কিছু বলেন নাই, বললেন যে আমার আজকের এনার্জি নাই, ম্যাথ দিব না। ও ওই, আরে, এমনি পাবি, লিখতেছি। আচ্ছা ঠিক আছে। ক্লাসে না দিলে পরীক্ষা দেব, টেনশন নিস না, ঠিক আছে? ওকে। এবার ভাইয়া এই একটু গল্প করার কারণটা ছিল অনেকক্ষণ ধরে একটু সিরিয়াস মোডে অনেক কথা বলছি, তো আর একটা সিরিয়াস কথা বলবো, তো সেই জন্য মাঝখানে একটু গ্যাপ নিয়ে নিছি। এবার তাহলে সবাই সিরিয়াস কথাটা একটু ভালো করে সিরিয়াসলি শুনি, সিরিয়াস কথা সিরিয়াসলি শুনি। স্কেল কারো কাছে আছে রে? ছোট হলেও হবে, দে তো। আরেকটা কারো কাছে, আরেকটা কারো কাছে হবে? এ তো দাঁতে কি হয়েছে? হাই হাই, ইউএসএ যার বন্ধু তার শত্রুর দরকার আছে। ওকে ভাইয়া, একটু আমার সাথে কথা বলতে হবে এবার ভালো করে। মনে করছি ভাইয়া এইটা হচ্ছে আমার ম্যাগনেটের নর্থ সাউথ, ভালো করে একটু সবাই খেয়াল করতে হবে। এই যে এটা আমার নর্থ সাউথ, এটা নর্থ, এটা সাউথ, ওকে ম্যাগনেটের। এবার আরেকটা বার ম্যাগনেট যদি রাখা হয়, তাহলে সেই বার ম্যাগনেটের আদর্শ আচরণ কি হওয়া উচিত? আদর্শ আচরণ হওয়া উচিত ঠিক এইভাবে থাকা, ঠিক এইভাবে থাকা, তাই তো ভাইয়া? বাস্তবে সে একটা অকাজ করে, বাস্তবে যে অকাজটা করে সেটা হচ্ছে এই ম্যাগনেটটা এরকম করে থাকে না, একটা ঘটনা ঘটায় সে এরকম করে থাকে। মানে এই যে আমার মাথাটা ভালো করে সরানো দেখতে হবে, কারণ কয়েকবার আমি কয়েক রকম ভাবে মাথা নড়াবো, ঠিক আছে? এই যে দেখেন এই মাথাটা নড়ছে না, এই যে মাথাটা নড়ছে, তার মানে কি হরিজন্টাল প্লেনে নড়ছে। তো এই যে এই বেচারা এরকম ভাবে হরিজন্টাল প্লেনে এরকম ভাবে একটা কোণ করে তৈরি করে। এই যে কোণটা দেখলেন ভাইয়া, এই কোণের নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা কি বলে বিচ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ।
আদর্শগতভাবে এরকম থাকা উচিত। এবার বিচ্যুতির পাল্লা থেকে সরো, বিচ্যুতির কথা সরাই ফেলো। বিচ্যুতির জন্য মাথা কেমনে নড়ছে দেখো, এই যে ওকে, এই যে এবার ভাইয়া এটা হরিজন্টাল প্লেনের গল্প শেষ। তার আদর্শগতভাবে তো এইভাবে থাকার কথা ভাইয়া, প্র্যাকটিক্যালি সে ভার্টিক্যালি এইভাবে থাকে না, সে এমনে থাকে। তার মানে এই যে মাথার মুভমেন্ট দেখো, এই যে দেখো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে খেয়াল করা যায় অ্যাঙ্গেল দেখা যায়। তার মানে এই বোকা বাক্সগুলো ঠিক মতো কথা বলো, অ্যাঙ্গেল দেখা যায় কিনা? জি ভাইয়া দেখা যায়। তাহলে মাথার এবার মুভমেন্টটা হচ্ছে এইদিকে। তো এই যে অ্যাঙ্গেলটা তৈরি করে ভাইয়া, সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ম্যাগনেটিক ডিপ বা বিনতি কোণ, চৌম্বক বিনতি কোণ। এই যে এটাকে বলা হয় হচ্ছে বিনতি কোণ। তাহলে এইদিকে যে কোণটা ছিল সেটা কি ভাইয়া? বিচ্যুতি। আর এইদিকে যে কোণটা, সেই কোণটা কি ভাইয়া? বিনতি। ওকে ভাইয়া, ডেভিয়েশন শুনেছ নাই, ডিপ শুনেছ নাই? এটা হচ্ছে ডেভিয়েশন আর এটা হচ্ছে ডিপ, ঠিক আছে? ওকে, এবার একটু দেখি ভাইয়া প্র্যাকটিক্যালি তাহলে ওটা থাকে কেন? ওটা থাকে ভাই দুইটাই। তার মানে তার এই যে এরকম করে থাকার কথা, এই যে এরকম থাকার কথা ছিল, প্রথমে এরকম সরে, আবার এরকম প্লেনে থাকার কথা ছিল, তার মানে সে এরকম করে। তার মানে গল্প হচ্ছে একই সাথে সে কয়টা কোণ তৈরি করে? দুইটা। একটা হচ্ছে হরিজন্টাল প্লেনে, এটা হচ্ছে বিচ্যুতি, আর একটা হচ্ছে এই যে ভার্টিক্যাল প্লেনে, তার মানে বিনতি। এবার বোকা বাক্সগুলো বুঝবি কিনা জানি না, বাট এরা বুঝবে। একটা ম্যাগনেটের আইডিয়াল আচরণ হওয়া উচিত এরকম। ভালো করে দেখেন, সে যখন এরকম করে যায় এটা হয় হচ্ছে বিচ্যুতি। ওকে, সে যদি এরকম করে যায় তাহলে সেটা হয় বিনতি। প্র্যাকটিক্যালি এই বেচারা এমনে যে আবার এমনে থাকে, বুঝা গেল? তার মানে কেউ কি বড়শি দিয়ে মাছ ধরছস, বড়শির ফাতা দেখছস? এই যে এইরকম করে ভাইয়া মাছ মনে করে একটু করে টাইনা ধরতেছে, এরকম গল্পটা তৈরি হয় ভাইয়া। তাহলে আবার দেখ ভাইয়া, এই যে এটা হচ্ছে আদর্শ আচরণ, এইটা হচ্ছে আদর্শ আচরণ। এই আদর্শ আচরণ থেকে এরকম ভাবে সরলে সেটা হচ্ছে বিচ্যুতি বা ডেভিয়েশন। এইটা হচ্ছে ডিপ বা বিনতি। ও বেয়াদব কি করে? ও বেয়াদব এরকম করে তো যাই আবার এরকম করে থাকে। তারপরে এই যে এরকম অ্যাঙ্গেল তৈরি করে থাকে। এই যে দেখেন, যারা আমার সামনে বসে আছেন তারা তো একদম ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছেন, ঠিক আছে ভাইয়া? তো এরকম অ্যাঙ্গেল তৈরি করে থাকে তারা। সেই জন্য এই যে একই সাথে তারা বিচ্যুতি আর বিনতি তৈরি করে। বিচ্যুতি আর বিনতি, ডিপ আর ডেভিয়েশন আর ডিপ, এদের মধ্যে কোনো রিলেশন থাকা পসিবল না, কারণ দুটো দুই প্লেনে। ডেভিয়েশন এই প্লেনে, ডিপ এই প্লেনে। তাই ডিপ আর ডেভিয়েশনের মধ্যে কোনো রিলেশন থাকা পসিবল, ঠিক আছে ভাইয়া? তাহলে অরিজিনালি গল্পটা কি ঘটলো? এই যে এখান থেকে যেটা সরে যায় এটা হচ্ছে আমাদের কি? ডেভিয়েশন বা বিচ্যুতি। আর এইভাবে যেটা সরে যায় সেটা হচ্ছে আমাদের ডিপ বা বিনতি। ডিপ বা বিনতি। এই বোকা বাক্সের গুলো বুঝা গেছে না যায় নাই? কথা বলো। জি ভাইয়া। প্র্যাকটিক্যালি সে কি করে? ডিপ ডেভিয়েশন দুইটাই তৈরি করে থাকে। ডিপ আর ডেভিয়েশন দুইটাই তৈরি করে, কিন্তু ডিপ আর ডেভিয়েশনের মধ্যে কোনো সম্পর্ক আনা সম্ভব না। ডিপ আর ডেভিয়েশনের মধ্যে কোনো সম্পর্ক আনা সম্ভব না, কারণ দুইজন দুই প্লেনে। তো এবার আমি যদি একটু দেখানোর চেষ্টা করতে চাই, আমি পারবো না, এটা সবাই জানে, ঠিক আছে? আমি এটা পারবো না, এটা সবাই জানে। এটা ম্যাগনেট, যেটার জিওগ্রাফিক নর্থ ম্যাগনেটিক সাউথ। একটা বার ম্যাগনেটের আদর্শগতভাবে থাকা উচিত, এইখানে একটা বার ম্যাগনেটের, যেটা এইটা হবে নর্থ, এইটা হবে সাউথ। এটা একটা বার ম্যাগনেটের আদর্শ আচরণ। সে আদর্শ আচরণ থেকে সে সরে গিয়ে এই যে এইভাবে হরিজন্টালি সরে গিয়ে এইভাবে অবস্থান করে। তাই এই যে অ্যাঙ্গেলটা হরিজন্টাল প্লেনে, এইটা হচ্ছে বিচ্যুতি। আবার বলছি, হরিজন্টাল প্লেনে আমার মাথার মুভমেন্ট মনে রাখবেন, দিস মুভমেন্ট, নট দিস মুভমেন্ট, নট দিস মুভমেন্ট। এই কথা বারবার আসবে। হাত এই মুভমেন্টে হলে সেটা হচ্ছে বিচ্যুতি, ডেভিয়েশন, আর হাতের এই মুভমেন্ট হলে সেটা হচ্ছে বিনতি। ভাই মনে রাখার কাহিনী আছে। ডিপ মানে গভীর, মানে গভীরে যা।
বিচ্যুতি তার মানে সইরা যাওয়া, তার মানে সইরা যাওয়া। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে আপনার বিচ্যুতি কোণ। তো আপনাকে যদি কখনো বলে ঢাকার বিচ্যুতি এত ডিগ্রি নর্থ, এত ডিগ্রি সাউথ, তার মানে বুঝে নিতে হয় নর্থের সাথে এত কোণে সরে গেছে বা সাউথের সাথে এত কোণে বা হরিজন্টাল প্লেনে। তাহলে বিচ্যুতি এটা কোন প্লেনে ভাইয়া? ডেভিয়েশন, বিচ্যুতি এটা হচ্ছে হরিজন্টাল প্লেনে। এ প্লেন বানান কি রে? এটাই ইন হরিজন্টাল প্লেন। আর দ্বীপ আকার সাধ্য মোরে আল্লাহ দেয় না। ঠিক আছে, দ্বীপ আকার সাধ্য মোরে আল্লাহ দেয় না। ভাইয়া মুই এই যে এটা খাম আর্ট সারফেস মুই দইরা লইলাম। তাহলে এই যে এখান থেকে ভাইয়া যারা আমার এখানে আছিস তারা তো চোখে দেখবি ভাই, এইখান থেকে এইভাবে যদি ঘুরে, এই যে এইভাবে, এই যে জাস্ট লাইক দিস, এইভাবে যদি ঘুরে, তাহলে এইটা হচ্ছে আমার বিচ্যুতি। ওকে, এইটা হচ্ছে আমার বিচ্যুতি। আর এখান থেকে এইভাবে গেলে সেটা হচ্ছে বিনতি। তো আমি এইভাবে দিচ্ছি। ওকে, তাহলে এই যে আর্থ সারফেসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ডিপ বা বিনতি, ম্যাগনেটিক ডিপ বা বিনতি। এটা হচ্ছে ইন ভার্টিক্যাল প্লেন বা উলম্ব তলে, ইন ভার্টিক্যাল প্লেন বা উলম্ব তলে। তাহলে বিচ্যুতি আর বিনতির মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকা সম্ভব না, তারা দুইজন দুই তলে। ভাইয়া হ্যাঁ, মানে নর্থ কোন দিকে সাউথ কোন দিকে এটাও হইতে পারে, দুইটার মধ্যে কোণ, রেখার সাথে রেখার কোণ। তুই বলতে চাচ্ছিস এই কোণটা কেন হয় না? এটা এটা তো সমান। আমি বলেছি যে সারফেস থেকে মুভমেন্ট দেখাচ্ছিলাম, তো এই মুভমেন্ট হলে কি হবে বিচ্যুতি, আর এই মুভমেন্ট হলে কি হবে বিনতি। এই যে এই বড়টা, এই যে এই বড়টা কেন হলো না? এটা একটা ভালো কথা, কারণ আমরা সবসময় সূক্ষ্ম কোণ নিচ্ছি। ভাইয়া একটা কোশ্চেন, জি ভাইও। বিচ্যুতি আর বিনতি কেন হয়? আমি বুঝি নাই। বিচ্যুতি আর বিনতি কেন হয়, মেইন রিজনটা কি? এটা একটা ভালো কথা কইছাস, বিচ্যুতি আর বিনতি কেন হয়, এটা একটা ভালো কথা কইছাস। প্রশ্নটা আমার পছন্দ হয়েছে। এই বিচ্যুতি আর বিনতির কয়েকটা কারণ আছে। কারণ নাম্বার 1, পৃথিবীর আকৃতি। পৃথিবী সুষম গোলক না, তাই এর ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা জায়গায় ইউনিফর্ম না, একটু সরে যায়। সেই জন্য তার বিভিন্ন জায়গায় ডেভিয়েশন দেখা যায়। 1 নম্বর গল্প। গল্প নাম্বার 2 সেটা হচ্ছে পৃথিবীর একটা রোটেশন আছে, এবং সেই রোটেশনটা একদম স্ট্রেইট না, মানে এরকম না যে সে একদম সোজা ঘুরছে। পৃথিবী ঘুরে 23 ডিগ্রি কোণ করে বাইকা, 23 ডিগ্রি কোণে বাইকা ঘুরে। এই যে 23 ডিগ্রি কোণে বাইকা ঘোরা, এইটা হচ্ছে সকল সর্বনাশের মূল কারণ। এটা যদি না ঘুরতো, মানে সোজা যদি ঘুরতো, তাহলে কত ক্যালকুলেশন যে সহজ হয়ে যেত আল্লাহ জানে। তো অবশ্যই কিছু না কিছু হিসাব নিকাশ তো আছে, ব্যালেন্স তো ব্যালেন্স তৈরি করছে ওই 23 ডিগ্রি কোণে বাইকা, ওই 23 ডিগ্রি কোণে বাইকা থাকার কারণে এই দুইটা গল্প। ঠিক আছে, কত 23 না কত? ওরে আচ্ছা ঠিক আছে ভাইয়া, বোর্ডটা মুছে দিলাম। ভাইয়া কয় বছর পর? 24 সালে। তখন কি বুয়েট অ্যাডমিশন টেস্ট নষ্ট হয়ে যাবে? না, আমি কি পড়াবো, আমি তো। ভাইয়া আরেকটা কোশ্চেন, ভেরি গুড।
খুবই ভালো, যত হবে আমার কোনো সমস্যাই নেই, কারো কোনো সমস্যা ভাইয়া নেই। বল। ভাইয়া উপাংশ দিয়ে কি বিচ্যুতি আর বিনতিকে একই হাতে নিয়ে আসা যায়? আরেকটু ওয়েট কর, চুপ থাক, বেশি কথা বলিস না। নির্ণয় করা করে কে শিখাইছে এখনই? আমি কইছি এটা এরকম জিনিস, এটা এরকম জিনিস, কে কইছে ক্যালকুলেট? আচ্ছা ট্রাই করে দেখি। আচ্ছা এই এবারে বোর্ডে এবারে একটু দেখি ভাইয়া, মনে করছি এইদিকে এই যে আর্ক সারফেসটা এরকম, তো এই যে এটা মনে করে নিচ্ছে এটা আর্ক সারফেস, আর এটার সাথে এই যে এরকম হলে কি তৈরি হতো ভাই? এই যে বোকা বাক্সে আছিস যারা, তারা বুঝবি কিনা জানি না, তোরা তো দেখতেই পাইতেছস। এই মুভমেন্টটা কি তৈরি হতো? এই মুভমেন্টটা কি তৈরি হতো? বিচ্যুতি। আর এই মুভমেন্টে কি তৈরি হবে? বিনতি। তো আমি এই মুভমেন্টটা লিখছি, এই মুভমেন্ট। ওকে, তাহলে এই মুভমেন্টে আমার এই কোণটা হচ্ছে আমার বিনতি। তাহলে এই চুম্বকের জন্য যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা, যেটাকে কোনো বইয়ে আই, কোনো বইয়ে বি। আমি যেহেতু ম্যাগনেটিক ফিল্ডকে এতদিন বি বলছি, বি বললাম। কারো যদি আই বলতে ইচ্ছা হয় বলেন, আই মানে ইন্টেন্সিটি, আমার কোনো আপত্তি নেই। এবার এইটার একটা কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে ভাইয়া এই যে হরিজন্টাল কম্পোনেন্ট, আর আরেকটা কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে ভাইয়া ভার্টিক্যাল কম্পোনেন্ট। এইটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, সেজন্য এটাকে এইচ বলে ডাকি। এইটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেজন্য এটাকে ভি বলে ডাকি। এখন ভাইয়া যে গল্পটা ঘটবে সেটা খুবই কঠিন গল্প, আমার বলতে খুব ভয় লাগতেছে যে তোরা আসলে বুঝবি। এত ভয় লাগতেছে ভাইয়া, তোরা কি আসলে বুঝবি? ভাই একটা সমকোণ তৈরি হয়েছে, দেখা যায় হরিজন্টালের সাথে ভার্টিক্যাল সমকোণ তৈরি করে। আল্লাহ, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আল্লাহ, তাহলে পিথাগোরাসের মতে একটা কঠিন কথা বলা যায় ভাইয়া। এত কঠিন কথা কেমনে বলা যায় বলতো দেখি? দাঁত ভেঙে গেছে ভাইয়া, তাই আমি আর বললাম না। আচ্ছা, আর একটা কঠিন কথা বলতে ইচ্ছা করতেছে। দেখতো ভাইয়া, ওই যে একটা সিন ডেল্টা ছিল না? ঠিক আছে, ওই যে একটা ওই যে আমরা যখন পিএইচডি তে যাব তখন পড়বো, এখন বোঝা সম্ভব না ভাইয়া। হ্যাঁ, পিএইচডি তে যখন যাব তখন পড়বো। হ্যাঁ, এটা সমান কি হবে তাহলে? এইটা হচ্ছে এই রকম। তারপরে যে পুশ ডেল্টা ছিল ভাই, পুশ ডেল্টা, এই পুশ ডেল্টা সমান হচ্ছে এই রকম। তারপর যে ভাইয়া একটা ঠ্যাঙ্গা ডেল্টা ছিল ভাইয়া, ঠ্যাঙ্গা ডেল্টা, এইটা সমান হচ্ছে এই রকম। এত কঠিন কঠিন সূত্র আমি কেমনে পড়াবো ভাইয়া, যাকে বলে উপাংশের মাধ্যমে ক্যালকুলেশন। বুঝছি না? হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ বি, এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, অনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট বা উল্লম্ব উপাংশ। হরিজন্টাল ভার্টিক্যাল, ও হ্যাঁ, ওই খালি উপাংশ বললেই হলো। ঢং করে বলছে ভাই, আমি কি করব? ভাইয়া হ্যাঁ ভাই বল। বইয়ে না দুই জায়গায় দুই রকম লেখা, বুঝি নাই। বইয়ে দুই জায়গায় দুই রকম লেখা। হ্যাঁ, ভুল লিখছি। লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এটা ঠিক লিখছি। না ভাইয়া, বইয়ে যেখানে এটা এক্সপ্লেইন করা ওখানে একটা লেখা, আর লাস্টে যে হচ্ছে সার সংক্ষেপ লেখা ওখানে আরেকটা উল্টাটা লেখা আর কি। ভাই এটিপির কথা অন্য কেউ যদি পরিষ্কার শুনতে পেয়ে থাকিস তাহলে একটু ভাষান্তর কর। কি ভাইয়া বলবো? মেশিন ল্যাঙ্গুয়েজে আছে, মেশিন ভাইয়া ল্যাঙ্গুয়েজ থেকে কোড করে আমাকে ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজে বল। হ্যাঁ বলি। তুইও মেশিন ল্যাঙ্গুয়েজে? কেন ভাইয়া? ও বলতেছে যে এই যে সূত্রগুলো যে লিখছেন এটা বইতে যে জায়গায় ব্যাখ্যা করা আছে সেখানে এরকমই লেখা, কিন্তু সার সংক্ষেপে পিছনে যে লেখা ওইটা উল্টা হবে। আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আবার কে পড়বে? আচ্ছা ওকে, এখন দেখ ভাইয়া, এবার একটু অন্য ধরনের গল্পে আসি। ভাইয়া, গল্পটা চেঞ্জ করি। তাই এত কঠিন সূত্র থেকে অঙ্ক দিয়ে আমি পার পাবো না, তাই দিতে পারছি না, কারণ তোরা পারবি না। এত কঠিন সূত্র দিয়ে আমি আর অঙ্ক না দিই ভাই।
ইগনোর করিস না, পরীক্ষায় কিন্তু এখান থেকে সবসময় প্রশ্ন হয়। তার মানে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হওয়ার উদ্দেশ্য আমি যেটা বুঝি যে বলবেন অ্যাটলিস্ট যেন কোনো নাম্বার পায়, মানে জিরো যেন না পায় বা নেগেটিভ নাম্বার যেন না পায়, অ্যাটলিস্ট যেন কিছু একটা নাম্বার পায়। সেই জন্য সম্ভবত এইটা, মানে ওই যে থাকে না সবার ইন্টেনশন থাকে যে সবাই যেন অ্যাটলিস্ট 33-এর কোঠা পার করতে পারে, তো ওই জন্য ভাই এখান থেকে প্রশ্ন থাকে। এবার ভাইয়া আমি একটু অন্যদিকে যাব। এবারের গল্পটা আমাকে পড়াইতে হলে আপনার নিজে বেশি পড়তে হবে, কারণ আমি খুব বেশি বুঝাইতে পারবো না, এটা নিজের মতো করে বুঝে নিতে হয়। এটা হচ্ছে ভাইয়া ডিপ সার্কেল বা বিনতি বৃত্ত। ডিপ সার্কেল বা বিনতি বৃত্ত। তো ডিপ সার্কেল কি ভাইয়া? ব্যারোমিটার দিয়ে কি মাপে? চাপ মাপে। হাইড্রোমিটার দিয়ে কি মাপে? ঘনত্ব মাপে। হাইগ্রোমিটার দিয়ে কি মাপে? রিলেটিভ হিউমিডিটি মাপে। ঠিক একই রকম ভাবে ভাই ডিপ সার্কেল দিয়ে ডিপ মাপে। ঠিক আছে, ডিপ সার্কেল দিয়ে ডিপ মাপে। তার মানে ডিপ সার্কেল হচ্ছে ডিপ মেজারিং ডিভাইস, বিনতি বৃত্ত দিয়ে পরিমাপ করা হয়। এবার বিনতি বৃত্তের কাঁটা তাহলে এটা কোন তলে ঘুরবে ভাইয়া? ভার্টিক্যাল প্লেনে বা উলম্ব তলে ঘুরবে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, উলম্ব তলে ঘোরার জন্য এর ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা বা উলম্ব উপাংশ ভার্টিক্যাল কম্পোনেন্টের মধ্য করে ঘুরে বেড়াবে। একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, একটু আপনাকে জাস্ট বোঝানোর জন্য একটু বলি। মনে করেন ভাইয়া যে আপনার এটা একটা সার্টেন অ্যাঙ্গেল, এবার আপনাকে বলা হলো এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করো, বাট শর্ত হচ্ছে এইটা চেঞ্জ করতে হবে। শর্ত হচ্ছে এটা চেঞ্জ করতে হবে না। তাহলে এইটা চেঞ্জ না করে কিভাবে চেঞ্জ করা যায়? তখন আপনি বলবেন দৌড়, আপনি কি বোকা পাইছেন আমারে? এই যে একটা প্যারালাল লাইন টাইপ গেল, কারণ আপনি জানেন যে দুইটা প্যারালাল লাইনের পারপেন্ডিকুলার গ্যাপ সারা জীবন আছে। এবার দুরুম দুরুম করে খালি যোগ করেন ভাই, যা খুশি করেন ভাই, আপনার লম্ব চেঞ্জ হবে না, খালি অতিভুজার ভূমি চেঞ্জ হবে। দিয়ে কোন পরিবর্তন হবে? দিয়ে কোন পরিবর্তন হবে? দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, না এই যে উলম্ব উপাংশের কোনো পরিবর্তন এখানে ঘটে না। তো ডিপ সার্কেলটা ভাইয়া এরকম ভার্টিক্যাল প্লেনে ঘুরে বলে তার এই যে অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথে হরিজন্টাল কম্পোনেন্ট চেঞ্জ হয়, ম্যাগনেটিক ফিল্ডের অ্যামাউন্টটা চেঞ্জ হয়, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা এইটার কোনো পরিবর্তন করে না। তো এবার এই জায়গায় আমরা কিছু গল্প করার চেষ্টা করছি, তাই প্রথম নোটটা একটু দিয়ে নেই ভাই। বিনতি বৃত্তের কাঁটা উলম্ব তলে ঘুরে বলে, বিনতি বৃত্তের কাঁটা উলম্ব তলে ঘুরে বলে চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের কোনো পরিবর্তন ঘটে না। বিনতি বৃত্তের কাঁটা এই উলম্ব তলে ঘুরে বলে লিখবি না, একটু চেঞ্জ কর। বিনতি বৃত্তের কাঁটা এমন ভাবে ঘুরে যেন উলম্ব উপাংশের কোনো পরিবর্তন না হয়, একটু এডিট করবি। বিনতি বৃত্তের কাঁটা এমন ভাবে ঘুরে যেন চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের কোনো পরিবর্তন না হয়। Needle of deep circle rotates in such a way that vertical component of magnetic field remains constant. বিনতি বৃত্তের কাঁটা এমন ভাবে ঘুরে যেন চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের কোনো পরিবর্তন না ঘটে। এবার আয়তো ভাই আমরা একটু গল্প করি ভাই, এটা থেকে কিন্তু নিজে নিজে বেশি পড়তে হয়। তপন স্যারের বই থেকে পড়বেন, অন্য বই থেকে না, তপন স্যারের বই থেকে পড়বেন। আচ্ছা, এবার ভাই আমরা কথা বলতে চাই যে এই যদি আমাদের পৃথিবীর গল্প হয়ে থাকে তাহলে এইটাকে আমরা বলি চৌম্বক মধ্যতল অথবা ম্যাগনেটিক মেরিডিয়ান। চৌম্বক মধ্যতল বা ম্যাগনেটিক মেরিডিয়ান। চৌম্বক মধ্যতল বা ম্যাগনেটিক মেরিডিয়ান। বিনতি বৃত্তের কাঁটার যে অবস্থানের যে কোণের গল্প, এটা সব সময় এই চৌম্বক মধ্যতলের সাথে হবে। বাই ডিফল্ট
অ্যাঙ্গেল সবসময় কার সাথে ক্যালকুলেটেড হয় ভাইয়া? চৌম্বক মধ্য তলের সাথে ক্যালকুলেটেড হয়। এখন একটু চিন্তা করে দেখ, মনে কর ইনিশিয়ালি একদম যখন তোর কোনো একটা জায়গায় যে তোর ঘড়ি মাঝে মাঝে থাকে না, ফাস্ট স্লো ঘুরায় ঘুরায় চেঞ্জ করিস না, তো মনে কর ভাইয়া কোনো একটা জায়গায় যাওয়ার আগে তোর কাছে এরকম একটা কম্পাস ছিল, সেই কম্পাসটা যে কোন পজিশনে ছিল, তো ইনিশিয়ালি এই ডিপ সার্কেলের যে নিডল, সেই নিডলটা এরকমই ছিল, এরকম ছিল। এবার তুই কি করলি? তুই মনে কর যে এইটাকে এরকম ভাবে ঘুরাই, তাহলে এখান থেকে এখানে নিয়ে গেলি কতটুকু ভাইয়া? মনে করলাম তুই থিটা কোণে ঘুরাই দিবি। এই কোণটা এমন ভাবে ঘুরবে, এই যে সার্কেলটা এমন ভাবে ঘুরবে, কোন কম্পোনেন্টের কোনো পরিবর্তন ঘটাবে না, উল্লম্ব অংশের কোনো পরিবর্তন ঘটাবে না, শুধু কোনটা ঘটাবে? হরিজন্টাল কম্পোনেন্টের পরিবর্তন ঘটাবে। তাহলে অ্যাকচুয়াল দিক কেমন হয়? অ্যাকচুয়াল দিক একদম অ্যাকচুয়াল হয়, প্রকৃত অ্যাকচুয়াল দিক যেটা, সেটা সমান ট্যান ডেল্টা, এইটা সমান আমরা কি বলে থাকি? ভি বাই এইচ। এবার এই যে ঘুরাই টুরাই দিলে, অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটায় মনে কর এখন বাজে হচ্ছে 11টা 10, তুই ঘড়ির কাঁটা একটু ঘুরাই টুরাই দিলি, তার মানে টাইম চেঞ্জ হয়ে যাবে না? তাহলে ডিপ সার্কেলের কাঁটা তুই ইচ্ছা করে ঘুরাই টুরাই দিলি, তাহলে অবশ্যই তোর কাছে অ্যাপারেন্ট একটা দিক তৈরি হবে, বা আপাত একটা বিনতি তৈরি হবে। তাই আপাত বা অ্যাপারেন্ট, সেই আপাতর ক্ষেত্রে আমরা তাহলে আপাত বিনতি বলবো ডেল্টা প্রাইম, এইটা সমান হচ্ছে ভি প্রাইম ডিভাইডেড বাই এইচ প্রাইম। এই আপাতটা কেন হলো? আপাতটা এই জন্য হলো যে আমার যে নিডল বা কাঁটা, চৌম্বক মধ্য তলের সাথে থিটা কোণে থাকে। তাহলে নিডল অফ ডিপ সার্কেল creates an angle of theta. Needle of deep circle creates an angle of theta with magnetic meridian. Theta with magnetic meridian. Okay. Actually ওই স্থানের আসল বিনতি যত সেইটা, এখন তুই থাপ্পড় থুপ্পড় মেরে কাঁটা সরাই ফেলছিস, সরাই ফেললে বিনতি কোণ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে কাঁটাটা সরছে ভাইয়া, এইটার জন্য এটা তো অবশ্যই তৈরি হয়েছে, এই ব্যাপারে কোনো আপত্তি নাই। এবার বলেন তো ভাইয়া, এই কম্পোনেন্টের কি কোনো চেঞ্জ হয়? ভার্টিক্যাল কম্পোনেন্টের গায়ে কোনো চেঞ্জ নাই, তার মানে এটা আগের মতোই আছে। কিন্তু চেঞ্জ হয়েছে কে? হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট যদি চেঞ্জ হয়, তাহলে অ্যাকচুয়ালটা ছিল এইচ, তার সাথে থিটা কোণে থাকলে এইচ কম্পোনেন্টের দিকে থাকবে কি ভাইয়া? এইচ কস থিটা কম্পোনেন্ট। তাহলে এখান থেকে ভাই আমরা বলতে পারবো এইটা হচ্ছে ভি বাই এইচ। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি ভাইয়া tan delta prime into cos theta is equal to tan delta। তাই ডিপ সার্কেলের কাঁটা ঘুরাই ঘুরাই দিলে যে অ্যাপারেন্ট ডিপ তৈরি হয়, সেই অ্যাপারেন্ট ডিপের সাথে অ্যাকচুয়াল ডিপের রিলেশন হচ্ছে এটা। ওই যে ভাইয়া কত কোণে ঘুরাই দিছিস? থিটা কোণে ঘুরাই দিছিস, তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা কত কোণে ঘুরে গেছে? একটু ভালো করে দেখ। এটা ছিল তোর অরিজিনাল। এবার অরিজিনাল থেকে, এটা হচ্ছে অরিজিনাল এইচ, ওকে, অরিজিনাল থেকে তুই এই পাশে চলে গেলি, ওকে, তাহলে তোর এখনকার এইচ কোনটা? এইটা। তাহলে এই এইচ প্রাইমটা কত? এই অংশটুকু কি? এইটার কস কম্পোনেন্ট। আগে যেটা ছিল সেইটার কস কম্পোনেন্ট। থিটা কোণে ঘুরে গেছে না? হ্যাঁ, দেখতেছি, এই জন্য বলতেছিলাম যে একটা 3D ভিউ তো একটু দেখা লাগবে। এটা দেখার জন্য একটা সহজ বুদ্ধি আছে, বই নিবি হাতে, বইয়ের পেজ গুলোকে এরকম করে বারবার সরাবি, আর দেখবি একটা পেজ এই এরকম বুদ্ধি শিখে দিবি। এই যে একটা পেজ, এইটাকে এরকম করে সরাবি, আর এই অ্যাঙ্গেল গুলো দেখার চেষ্টা করবি, ঠিক আছে? দেখবি চোখের সামনে পড়ে গেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে ভাইয়া অ্যাপারেন্ট ডিপ,
আর অ্যাকচুয়াল ডিপের মধ্যে গল্প, এখানে সব সময় যেন মনে থাকে কাঁটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, এই জন্য ইনিশিয়ালি কাঁটা কোথায় আছে এটা দেখা খুব জরুরি। ইনিশিয়ালি কাঁটা কোথায় আছে এটা দেখা খুবই 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 জরুরি। তাহলে একটা অঙ্কের ডেমো লিখেন। একটি বিনতি বৃত্তের কাঁটা চৌম্বক মধ্য তলের সাথে লম্বভাবে অবস্থান করছে। একটি বিনতি বৃত্তের কাঁটা চৌম্বক মধ্য তলের সাথে লম্বভাবে অবস্থান করছে। Needle of deep circle is at right angle with magnetic meridian. এটিকে 30 ডিগ্রি কোণে ঘোরালে আপাত বিনতি 45 ডিগ্রি হয়। এটিকে 30 ডিগ্রি কোণে ঘোরালে আপাত বিনতি 45 ডিগ্রি হয়। If it rotates by 30 degree, apparent dip will be 45 degree. প্রকৃত বিনতি কত? Determine the actual dip. প্রকৃত বিনতি কত? Determine the actual dip. ভালো করে দেখি তো ভাইয়া, এইটা আপনার ম্যাগনেটিক মেরিডিয়ান। এবার আপনার প্রথম কাজ যে আপনার নিডল কিভাবে আছে দেখেন, হিসাব নিকাশ করেন কিভাবে আছে ভাইয়া। এইটার সাথে পারপেন্ডিকুলারলি আছে। এখন এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবো, ওর কাছে এটাও যায় এটাও তাই, একই গল্প। তাহলে ওইটাকে যদি আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করায় নিয়ে আসি, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করায় নিয়ে আসছি, তাহলে দেখেন তো ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে সে কত কোণ তৈরি করে আছে। ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে সে কত কোণ তৈরি করে আছে সেটা আপনি এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন ভাইয়া। তাহলে এখানে হিয়ার থিটা হচ্ছে আপনার কত? 60 ডিগ্রি। অ্যাপারেন্ট ডিপ এটা হচ্ছে 45 ডিগ্রি। অ্যাকচুয়াল ডিপ কত? আপনি একটু আগে শিখে আসছেন ভাইয়া, একটু আগে শিখে আসছেন। অ্যাকচুয়াল ডিপ এইটা সমান হচ্ছে অ্যাপারেন্ট ডিপ ইনটু যত অ্যাঙ্গেলে মেরিডিয়ানের সাথে আছে। আমার আর অঙ্ক বলার কিছু নাই। বোকা বাক্সের মধ্যে কেউ আছিস রে? আসি ভাইয়া। আলহামদুলিল্লাহ। ভাইয়া জি, একটা অফ টপিকের কোশ্চেন ছিল ম্যাগনেট নিয়ে। বলে ফেলেন তো দেখি। সেটা হচ্ছে আমরা যদি ঘড়ির উপরে কোনো একটা চুম্বক রাখি তাহলে দেখা যায় যে সেকেন্ডের কাঁটাটা থেমে যায়। আবার যদি ম্যাগনেটটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে সেকেন্ডের কাঁটাটা মানে খুব অল্প পরিমাণে ঘোরে এবং আবার আগের জায়গায় ফিরে যায়। এটা অ্যাকচুয়ালি কেন হয়? ও ভাই, ওই মিডিলটা যেন কি দিয়ে তৈরি ভাই? ম্যাগনেট দিয়ে। ওই ঘড়ির কাঁটা ম্যাগনেট দিয়ে তৈরি না, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আচ্ছা, ওই জন্য ভাই। না মানে আমার ইচ্ছা যে আমি যদি ওটাকে 3-4 মিনিট ধরে রাখি তাহলে কি ওটা ওভাবেই থেমে থাকবে? জি জি জি। আর যদি কারো ফোনকে মোবাইল ফোনকে বিকল করে দেওয়ার ইচ্ছা থাকে, একটা ভালো বুদ্ধি শিখাই দেই সবাইকে। জি ভাই, দেন। ফোনের উপর খুব রাগ হয়েছে, তাহলে একটা স্ট্রং ম্যাগনেট আর ওই ফোনটাকে খানিকক্ষণ রেখে দিস একসাথে। আশা করা যায় কিছুক্ষণ পর ওই ফোন এমন পাগলামি শুরু করবে যে সে আর কোনোভাবে অপারেটিং করতে পারবে না।
আবার ভাইয়া যদি পিসির স্ক্রিনের উপর আমরা ম্যাগনেট রাখি তাহলে ওই জায়গার কালারটা চেঞ্জ হয়ে যায়। জি ভাইয়া, কারণ কালার ইফেক্টটাই তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ডের জন্য ভাইয়া। ও আচ্ছা। আপনি ওই যে বর্ণালী পড়েছেন ভাইয়া, সেটার নাম ছিল ইলেকট্রোম্যাগনেটিক রে বা তড়িৎ চৌম্বক বর্ণালী। হুম। সেই জন্যই এই গল্পটা ঘটে। ভাইয়া আপনার সলিনয়েডের ক্লাস কি কালকে? বুঝি না। আপনার সলিনয়েডের ক্লাস কি কালকে? সলিনয়েডের ক্লাস কালকে না ভাইয়া, কামিং ফ্রাইডে। আচ্ছা ঠিক আছে ভাই। কামিং ফ্রাইডেতে সলিনয়েডের ক্লাস। ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকেন। টাটা, আল্লাহ হাফেজ। সবাই হয়েছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রো, আপাতত ডিসিশন নেই নাই। না কারণ হচ্ছে কেমিস্ট্রি